ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠক আজ। আলোচনায় গুরুত্ব পাবে সংসদ নির্বাচনের রোডম্যাপ আর সময়সীমা। তেহরানে একাধিক পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলার আশঙ্কা, ইসরায়েলে জরুরি অবস্থা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক আজ। লন্ডন সময় সকাল ৯টা থেকে ১১টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে হোটেল ডারচেস্টারে। লন্ডনে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠককে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নির্বাচন সহ দেশের চলমান সব ধরনের বিষয় প্রাধান্য পাবে এই বৈঠকে। মিটিংটা খুবই ইম্পর্টেন্ট। এই মিটিংয়ে আমরা আশা করছি যে তারা আমরা এখানে আসলে কি এজেন্ডা এটা না, তারা যে মিটিং করছেন এবং তারা সব কিছুই আলাপ করবেন। কেননা একজন হচ্ছেন বাংলাদেশের এখন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান, আর একজন হচ্ছেন বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টির প্রধান। তো তারা দুইজনের মধ্যে আলোচনা হবে এবং তারা অনেকগুলো সব কিছু নিয়ে আলোচনা করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুক্রবারের বৈঠক সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব কমাতে বিশেষ ভূমিকা রাখবে বলে বিশ্বাস রাজনৈতিক নেতাদের। তাদের বৈঠকে নির্বাচন, সংস্কার ও বিচারের বিষয়ে একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যাবে বলে মনে করেন তারা। তবে বৈঠক ফলপ্রসূ না হলে দেশের রাজনৈতিক বাতাসে একটি বড় ধরনের অস্বস্তি তৈরি হবে বলে আশঙ্কা তাদের। আহমেদ সারোয়ারের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সর্বসম্মতিতে ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার নিয়ে শুরু হয় সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। এর মধ্যে নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপি ও সমমনা দলগুলোর সাথে, বিশেষ করে নির্বাচনের তারিখ নিয়ে। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এমন প্রেক্ষাপটে শুক্রবারে লন্ডনের বৈঠক নিয়ে আগ্রহ আছে জনগণ ও রাজনৈতিক দলগুলোর। প্রধানত মিটিংটা সরকার প্রধানের আগ্রহে সভাটা হচ্ছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন সাথে তার যখন 1-to-1 কথা হবে তখন নিশ্চয়ই তিনি বেশ কিছু বিষয় হয়তো অফার করবেন আমার ধারণা। সংস্কারের ব্যাপারে, বিচারের ব্যাপারে, নির্বাচন সহ সামগ্রিক গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে হয়তো আলাপ আলোচনা হবে। যেহেতু নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই, ফলে যে কোনো বিষয় তো হয়তো আলোচনার সুযোগ আছে। আর যেহেতু প্রায় 2 ঘন্টার সময়, তো একটা মন খুলে প্রাণ খুলে আলাপ আলোচনার জন্য এটা অনেক লম্বা সময়। সে অর্থে সেদিকটা আমি মনে করি আলোচনার মধ্য দিয়ে এটা অনেকটা নির্ভর করে সরকার প্রধানের রাজনৈতিক সিদ্ধান্তের উপরে, তাদের পলিটিক্যাল উইলের উপরে। তিনি যদি বিএনপি বা বিরোধী দলকে আস্থা নিতে চান, আমি মনে করি তাহলে তিনি কীভাবে সমাধান হতে পারে নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে যেটা সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে, এটা কাটিয়ে উঠবার ক্ষেত্রে আমার ধারণা যে সেখানে আলাপ আলোচনা হবে। স্টেলমেটটা বেরিয়ে আসার ক্ষেত্রে আগামীকাল মিটিংটা একটা বড় বার্তা হিসেবে এটা আসতে পারে। যোগাযোগহীনতা, সমঝোতার অভাব কিংবা বোঝাপড়ার ঘাটতি আছে, এগুলি আসলে দূর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার একটা গঠনমূলক ভূমিকা পালন করবে এবং তারা এগুলিকে দূরত্ব কমায় আনার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের যে প্রধান জনাব ইউনূস সাহেব গত 6 তারিখে যে বক্তব্য রেখেছেন, জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেটাতে আমরা আসলে উদ্বিগ্ন হয়েছি। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য উভয় পক্ষ আসলে সম্মত হয়, তাহলে এটা জনগণের বিজয়ের পথকে উন্মুক্ত করবে। অতএব এটা খুবই গুরুত্বপূর্ণ মিটিং। বৈঠকের ইতিবাচক ফলাফল দেশের রাজনীতিতে স্বস্তির বাতাস এনে দেবে মনে করেন রাজনৈতিক নেতারা। আগামীকালকের বৈঠক একটা গুরুত্বপূর্ণ সুযোগ সরকারের দিক থেকেও আছে, বিএনপির দিক থেকেও আছে। এই সুযোগটা কোনো তরফ থেকেই এই সুযোগটা যাতে নষ্ট না হয়, এটা খুব যত্ন দিয়ে আমি মনে করি একেবারে পেশাদার দক্ষতা নিয়ে একটা জাতীয় কর্তব্য হিসাবে মানুষ যে গণতান্ত্রিক উত্তরণ দেখতে চায় এবারকার অভ্যুত্থানের ভেতর দিয়ে, সুতরাং সেরকম একটা ইতিবাচক ফলাফল দেখব। সেজন্য কিন্তু প্রধান স্টেক কিন্তু সরকারের। দুইটা পক্ষের মধ্যে যেহেতু দূরত্ব তৈরি হচ্ছে, এটা যে বসা যায় এবং বসে যে আসলে এটা সমাধান করা যায়, সেই ক্ষেত্রে আমরা মনে করব যে প্রথম আলোচনায়
মানে পুরোপুরি ফল না আসলেও এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখবো। এটা অন্তত আলোচনার পথকে উন্মুক্ত করবে। দেশের জন্য ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে যেমন প্রয়োজন, তেমনি সেফ এক্সিটের জন্য অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনাও জরুরি বলে মনে করেন এই দুই নেতা। প্রশ্নবিদ্ধ না হয়, যাতে আবার বিচার আচারের সম্মুখীন না হতে হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভবিষ্যতে যারা আন্তর্জাতিক প্রসঙ্গে ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেন সালামি নিহতের তথ্য স্বীকার করেছে তেহরান। পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জারি হয়েছে জরুরি অবস্থা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই হামলা যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তার 24 ঘন্টা পার না হতেই আশঙ্কা সত্য হল। স্থানীয় সময় শুক্রবার ভোরে ইরানের রাজধানী তেহরান লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। এর জেরে বন্ধ করে দেওয়া হয় তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের ওঠানামা। পাল্টা হামলার আশঙ্কায় জনগণের গতিবিধিতে নিয়ন্ত্রণের জন্য জরুরি অবস্থা জারি করে ইসরায়েল। হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, পারমাণবিক বোমা তৈরির চেষ্টায় ইরান অনেক দূর এগিয়ে যাওয়ার খবরে এমন পদক্ষেপ ছাড়া আর কোনো পথ ছিল না। দাবি করা হয়, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। ইসরায়েল আর বিশ্বের নিরাপত্তার স্বার্থে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করা হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও বিবৃতিতে জানিয়েছেন, হামলার জেরে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের জনগণ ও সামরিক স্থাপনার সুরক্ষা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে ট্রাম্প প্রশাসন। আগের দিন ইরাকের বাগদাদ থেকে মার্কিন দূতাবাসে থাকা জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। সেই সাথে ইরান ইসরায়েল সংঘর্ষে মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতি তৈরির আশঙ্কা জানান মার্কিন প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। বড় সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।